আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বসে আছি লন্ডনের একটি মডার্ন পার্কে। সেই পার্ক থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি বদরুল ইসলাম প্রিন্স। অনেক ভাই প্রশ্ন করেছেন যে ভাই টাকা জমিতে ইনভেস্ট করার আগে আমাদেরকে আসলে কি ভাবে কাগজপত্রগুলো দেখতে হবে, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, অর্থাৎ মুদ্রা কথায় জমি কেনার আগে আপনার সতর্কতা কি থাকতে হবে। প্রথমত হচ্ছে জমি কেনার আগে আপনি আপনার যার কাছ থেকে জমি কিনবেন সেই জমিওয়ালার কাছ থেকে, অর্থাৎ সেই জমিদারের কাছ থেকে তার সমস্ত কাগজপত্রগুলো চেয়ে নেন। তার নামে যে দলিল আছে সেই দলিল উনি যার কাছ থেকে কিনছেন তার দলিল, এভাবে প্রত্যেকটা দলিল যখন আপনি পেয়ে যাবেন, মনে করেন যে জমিদার, সেই জমিদারের দলিলের থেকেই আপনি দলিলের নাম্বার, কোন কোন দলিলে কোন কোন মালিক আসলে বিক্রি করছেন সেই সমস্ত 1952 সাল থেকে, অর্থাৎ এস এ রেকর্ড মানে হচ্ছে যে স্টেট অ্যাকুইজিশন। 1952 সালে যে স্টেট অ্যাকুইজিশন, অর্থাৎ জমিদার প্রথা বিলুপ্ত হয়েছিল, তারপরেই কিন্তু জমির ওয়ারিশান বা মালিকানা কি করা হয়েছিল, রেকর্ড করা হয়েছিল। সেই রেকর্ড অর্থাৎ 1952 সালের যে দলিল, সেই দলিলের রেকর্ড আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে। সেই দলিল 1952 সালের দলিল থেকে শুরু করে আপনি যে মালিকের কাছ থেকে জমিটা কিনতেছেন সেই জমির মালিক পর্যন্ত, সেই জমির কি পর্যন্ত মালিক পর্যন্ত যতগুলা দলিল আছে সবগুলা দলিল আপনাকে ভায়া দলিল বলে, এগুলাকে কেউ কেউ পিট দলিল বলে, এই সব দলিলগুলো আপনাকে কি করতে হবে, খতিয়ে দেখতে হবে যে ওয়ারিশান ঠিক আছে কিনা। মনে করেন 1952 সালে তারা 3 ভাই মালিক ছিল, 3 ভাইয়ের মালিকে কতটুকু অংশ আসলে যিনি বিক্রি করেছেন, তারা 3 ভাই হয়তো বিক্রি করেন, 1 ভাই বিক্রি করেছেন, যদি 1 ভাইয়ের কতটুকু অংশ পান সেটাও সেখান থেকে আসলে মানে নির্ধারণ করা হয়। ওই জন্যই আসলে আমি বলি প্রপার একজন উকিলের মাধ্যমে যখন আপনি আসবেন, আপনার উকিলকে যখন আপনি দায়িত্ব দিবেন, আপনার উকিলই তখন আপনাকে বলবে 1952 সালে 3 ভাই মালিক ছিল, 3 ভাইয়ের মধ্যে 1 ভাই বিক্রি করছেন, 1 ভাইয়ের অংশ আসলে 25% থেকে মাত্র উনি 5% বিক্রি করছেন, উনার বিক্রি করার অধিকার, রাইট আছে, বা এটা জায়েজ, বা এটা ঠিক আছে, প্রথাগত ভাবে সবকিছু ভাবে এটা ঠিক আছে। এভাবে উনি পরবর্তী এক দলিল হামিদের কাছে বিক্রি করছেন, সেই হামিদ থেকে আসছে কাউসার থেকে আসছে মনে করেন আপনার যে জমির মালিক সেই মালিকের কাছে। এইভাবে ধারাবাহিকতা আসলে মেনটেন করতে হয়। তারপরে গিয়ে হচ্ছে যে আপনার যে মালিক আছে সেই মালিকের নামে হচ্ছে বর্তমানে আপনার নামজারি করা আছে কিনা। সে হয়তো বা দলিল মূলে মালিক কিন্তু নামজারি মূলে মালিক না। নামজারি হচ্ছে একটা ভিন্ন একটা কেস। নামজারি মানে হচ্ছে আপনি যে দলিল মূলে মালিক হয়েছেন ইটস ওকে, নামজারিটা হচ্ছে আপনি সরকারি ভাবে এই জমির যে মালিক এইটা ডিক্লেয়ার হয়, কেননা আপনি নামজারি হইলেই কেবল আপনি আপনার অ্যাকাউন্টে খাজনা দিচ্ছেন, সরকার আপনার অ্যাকাউন্ট থেকে খাজনা পাচ্ছে। অর্থাৎ এক দলিলে আপনি কি করলেন, মালিকের কাছ থেকে আপনার জমি আপনি মানে কিনে নিলেন, আর নামজারির মাধ্যমে আপনি সরকারি ভাবে প্রুফ করলেন যে আমি এখন এই জমির মালিক। আগে হামিদ, কাউসার, XYZ ছিল মালিক, এখন আমি বর্তমানে বদরুল, বর্তমানে আমি কমরুল, বর্তমানে আমি যাই হোক জসিম, রহিম, করিম, রামশ্যাম, যদুমধু, আমি এখন এই জমির মালিক। এই জমি আমার নামে এখন কি হয়েছে, নামজারি হয়েছে। এখন আমি এই জমির খাজনা দিচ্ছি এই অ্যাকাউন্ট থেকে। তখন আপনার একটা হোল্ডিং নাম্বার করবে, ঠিক আছে? ওই হোল্ডিং নাম্বার দিয়ে আপনি এখন অনলাইনে সবকিছু দেওয়া যায়। খুবই সুন্দর সিস্টেম। কাজে এখানে ঘাবড়ানোর কিছু নাই ভাই। 1952 সাল থেকে দেখবো এই সেই দেখবো পাবে, সব কাজটাই সহজ হয়ে যাবে যদি আপনি একজন প্রপার প্রপার্টি হোল্ডার ইয়ার সাথে কি করেন থাকেন। হ্যাঁ, মানে হচ্ছে যে উকিলকে নিয়ে কাজটা আপনি যদি করেন, তাহলে এইভাবে কাজ করেই আপনি কি করবেন, প্রথমে দলিলগুলো আপনি কাটলেন, তারপরে নামজারি দেখলেন তার নামে ঠিক আছে কিনা, খাজনা তার নামে দেওয়া আছে কিনা, খাজনার রসিদ নেন, সে যে নামজারি করছে, ডিসিআর কপি আছে, এখন অনলাইন ডিসিআর কপি, আগে করে থাকলে ম্যানুয়াল ডিসিআর কপি। প্রত্যেকটা জিনিস যখন আপনি হ্যান্ড ওভার হচ্ছে তার কাছে কোনো ধরনের কোনো কাগজ থাকা তার কাছে আর দরকার নাই। সমস্ত কাগজ আপনি আপনার কাছে নিয়ে আসেন, সে হয়তো বা বললেও দিবে না। বাই দা ভাই, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আপনি কি করলেন, যে দলিল হয়তোবা মালিক আপনাকে দিবে সেই দলিলটা হয়তোবা নকল বা এটা হচ্ছে নকল কপি আর কি, সার্টিফাইড কপি। তো সার্টিফাইড কপি না, ওনার হচ্ছে যে উনি কিন্তু মূল দলিলও পেতে পারেন। তাহলে মূল দলিলটা উনি পাইছেন কিনা, অনেকে মূল দলিল পাওয়ার আগে হয়তোবা টাকা দরকার, উনি বিক্রি করে দিতে পারেন। সেই ক্ষেত্রে উনি যে মূল দলিলটা করেছেন সেটার একটা রসিদ আছে, সেই রসিদটা আপনার কাছে সংরক্ষণ করুন, অথবা সেই রসিদ সংরক্ষণ করে আপনি কি করতে পারেন, সেই মূল দলিলটা তুলে ফেলতে পারেন।
এভাবে করে, এবং আপনিও যেমন আপনার জায়গা আপনার নামে নামজারিতে রেজিস্ট্রি করবেন, তখনও আপনি কিন্তু আপনার নামে কি করতে পারেন, সেই মূল দলিলটা পেতে পারেন। যদি আপনার কাছে সেই রসিদটা থাকে, রসিদটা দেখিয়েই কিন্তু আপনাকে মূল দলিল পেতে হবে। রসিদ ছাড়া কোনো অবস্থাতে মূল দলিল পাওয়া যায় না। আর টেবিলের তলের কথা হলে সেটা ভিন্ন ব্যাপার। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস ম্যাটার। সো আমি আপনাদেরকে মোদ্দা কথায় বুঝিয়ে দিয়েছি, আপনি সতর্ক থাকবেন যে যার কাছ থেকে জায়গাটা কিনতেছেন সেই জমির মালিকের কাগজপত্রগুলা সমস্ত কিছু চেয়ে নিবেন, দলিল, ভায়া দলিল, পীর দলিল, তারপর সেই মালিকের নামে নামজারি আছে কিনা, সেই মালিক খাজনা প্রদান করে কিনা, এই কাগজপত্রগুলা দেখে তারপরে আসবেন আপনি সরজমিনে। সরজমিনে কোথায় আসবেন, যে এই জমিটার বুক দখল করার সত্ত্ব বা উনি সেই জমিটা হোল্ড করতেছে কিনা। অনেক সময় দেখা গেছে মালিকের নামে কাগজপত্র আছে, খাজনাও রেডি করা আছে, উনি প্রতিনিয়ত সবকিছু দেন, কিন্তু দখলটা ওনার নামে নাই। হয়তোবা ভাইয়ে ভাইয়ে বিবাদ থাকার কারণে এক ভাই বলতেছে উনি এইদিকে জমি পান না, উনি ওই দিকে জমি পায়, কিন্তু ওনাকে যে জমি বুঝিয়ে দেওয়া হয়েছিল এই জমিতে বিরোধপূর্ণ মানে মনোভাব এখানে রয়ে গেছে, একটা সংঘর্ষ রয়ে গেছে। কাজে এইটা আপনি সরজমিনে গিয়ে আপনাকে কি করতে হবে, প্রুভ করতে হবে। আশেপাশে বাড়ির লোকজনকে জিজ্ঞেস করলে আপনি এই ব্যাপারটা মোটামুটি মানে জেনে ফেলতে পারবেন এই জায়গাতে কোনো ধরনের কোনো মানে বিরোধ আছে কিনা। তখন এই যে সরজমিনে আপনি যদি দখল বা সরজমিনে তার যদি ওয়াল থাকে, বাউন্ডারি থাকে, গাছ লাগানো থাকে, এতে প্রমাণিত হয় আসলে এই জমিটি যথাযথ মালিকের, তাহলেই কেবল আপনি সেই জমিটি কিনবেন। মনে রাখবেন, আপনার হাতে টাকা থাকলে অসংখ্য জমি আসবে যাবে। আপনি হয়তো ভাবতেছেন এই জমিটি সব দিক দিয়ে বেটার, দামে কম পাইছি, কাগজপত্র বেটার, কিন্তু দখলে একটু সমস্যা, এটা হয়তো বা পরবর্তীতে সমস্যা ঠিক হয়ে যাবে। না, আমি আপনাকে বলবো কোনো অবস্থাতেই নিবেন না। আপনি সমস্ত দিক বিবেচনা করেই কেবল আপনি যদি প্রথম জমি কেনার মানে মালিক হন বা প্রথম জমি কিনতে চান, তাহলে আপনি কি করবেন, প্রথম অবস্থাতেই কিন্তু আপনি সেই বিষয়টা দেখে শুনে বুঝে নিলে আপনার জন্য ভালো। আস্তে আস্তে যখন আপনি 2-4-5টা প্লট হোল্ড করে ফেলছেন, তখন আপনি সমস্যাপূর্ণ জায়গা বা জমিতে সমস্যা আপনি যখন চিনতেছেন যে এই দলিলটা সমস্যা আছে, এই দলিলটা সলভ করা সম্ভব, এরকম করে যদি আপনি জানেন বা বুঝেন, তখন আপনি সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি সাধারণত বলবো আপনাকে সমস্ত দিক দিয়ে পেপারস, ডকুমেন্ট, তারপরে হচ্ছে আপনার অবস্থানগত দখল, সমস্ত কিছু ঠিক থাকলেই কেবল আপনি সেই জমিটি কিনবেন, নতুবা নয়। ধন্যবাদ সবাইকে। আশা করি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন আপনার জমির আসলে কেনার আগে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত।